যে বিভিন্ন টাইমের সাপেক্ষে এনার্জির যে গ্রাফ ছিল সেই গ্রাফ অনুযায়ী আমরা যেটা দেখতে পাইলাম যে বিভিন্ন পজিশনে বিভিন্ন টাইমে আমার একটা পার্টিকেলের জন্য এনার্জির যে ইকুয়েশন সেটা ডিফারেন্ট, ইকুয়েশনটা ডিফারেন্ট, একই সাথে ইকুয়েশনটা সেম বাট এনার্জি মানটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, টাইম টু টাইম এটা হচ্ছে ভ্যারি করতেছে। ঠিক আছে, টাইম যত বাড়তেছে এই টাইমের সাথে সাথে এটা মানটা ভ্যারি করতেছে। তো ব্যাপারটা হচ্ছে ওই রকমই, ওইটাই যে যেহেতু টাইমের সাথে সাথে এনার্জির মানটা ভ্যারি করতেছে, তার মানে কি? তার মানে আমরা এটা বলতে পারি যে সব সময় এই এনার্জির মানটা সেম না, এনার্জির মানটা হচ্ছে পরিবর্তনশীল, মানে টাইম এর সাথে এটা পরিবর্তন হয়। এনার্জি মান যদি টাইমের সাথে সাথে পরিবর্তন হয় তাহলে বিভিন্ন টাইমে বিভিন্ন মান। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এভারেজ এনার্জির মান কত, তুমি সেটা কিভাবে বলবে? সেটা বলতে পারতেছ না। যেমন তোমাদের ক্লাসে এক একজনের বয়স এক এক রকম। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি যে তোমাদের ক্লাসে এভারেজ বয়স কত, তখন তখন আমার কি করতে হবে বলো তো? সবগুলো যোগ দিয়ে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তোমাদের ক্লাসে যত স্টুডেন্ট আছে সবারটা যোগ করতে হবে, যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আজকে আমরা সেম একটা কাজ করব। ঠিক আছে, সেম টাইপেরই একটা কাজ করব। তো আমরা একটা সিম্পল হারমোনিক মোশনে চলা কোন একটা পার্টিকেলের জন্য কি বের করব, যেটা বের করব তার নাম হচ্ছে এভারেজ পটেনশিয়াল এনার্জি বা এভারেজ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এভারেজ পটেনশিয়াল বা এভারেজ কাইনেটিক এনার্জি মান বের করব। তো শুরুতেই যদি আমরা এভারেজ কাইনেটিক এনার্জি মান বের করি তাহলে দেখো জিনিসটা আসলে কেমন হবে। তো কাইনেটিক এনার্জির যে ইকুয়েশন আমরা জানি সেটা হচ্ছে কি, k is equal to half ka স্কয়ার। আচ্ছা, এখানে দুইটা কে নিয়ে একটা কনফিউশন হতে পারে, এই জন্য এনার্জি কে আমরা ই কে লিখলাম। ঠিক আছে, ই কে is equal to half ka স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস 5। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জির ইকুয়েশন। এখন আমি যদি এভারেজ এনার্জি বের করতে চাই, দ্যাট মিন্স ই কে এর যদি আমি এভারেজ করতে চাই তাহলে কি হবে, সেটা ধরো আমি লিখলাম ই এভারেজ। ঠিক আছে, ই এভারেজ লিখলাম। ঠিক আছে, ই এভারেজ কি হবে, সবগুলো এনার্জি যোগ করতে হবে। তাহলে আমি যদি টোটাল এনার্জি যোগ করতে চাই তাহলে কি হবে, আমরা সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে পারি, তাই না? ইন্টিগ্রেশন মানে হচ্ছে সবকিছু যোগ করা। ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন শূন্য সময় থেকে একেবারে ইনিশিয়াল সময় থেকে শেষ সময় পর্যন্ত ইন্টিগ্রেশন। কার ইন্টিগ্রেশন? এই ই কে ইন্টিগ্রেশন, ই কে ইন্টিগ্রেশন। তো এটাকে আমি সবগুলো যোগ করলাম, এবার কি করতে হবে, সবগুলোকে যোগ করে টোটাল জিনিসটা দিয়ে ভাগ। তাহলে আমি যেহেতু শূন্য থেকে ফাইনাল টাইম পর্যন্ত প্রত্যেকটা সময় এনার্জি বের করছি, তাহলে টোটাল টাইম দিয়ে আমাকে কি করতে হবে, এটা ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ই এভারেজ সমান সমান ইন্টিগ্রেশন 0 টু কে ই কে ডিভাইডেড বাই টি। এই লাইনটা কারো কনফিউশন আছে? আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এভারেজ এনার্জি বের করতেছি। এভারেজ এনার্জিটা কেমন, ই এভারেজ, এটা হচ্ছে ইকে যেটা আছে সেটা হচ্ছে আমার এনার্জি, এনার্জি মানে বিভিন্ন টাইমের এনার্জি। তো আমরা ইন্টিগ্রেশন করলাম, যেটা ইন্টিগ্রেশন করালাম হচ্ছে এরকম যে শূন্য থেকে টি টাইম পর্যন্ত প্রত্যেকটা টাইমের জন্য আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা, মানে হচ্ছে প্রত্যেকটা টাইমের জন্য আলাদা আলাদা এনার্জি বের করে যোগ করা। তারপরে এভারেজ যেহেতু বের করতে হবে এই জন্য টোটাল টাইম দিয়ে আমি সেটাকে ভাগ করে দিচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানে মান বসাই। 1/t শূন্য থেকে t, এর মান হচ্ছে হাফ কে স্কয়ার cos স্কয়ার ওমেগা টি প্লাস। এখন হাফ কে স্কয়ার, এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট, তো এই তিনটাকে আমি সামনে নিয়ে আসতে পারি। কে স্কয়ার ডিভাইডেড বাই 2t শূন্য থেকে t cos স্কয়ার ওমেগা টি প্লাস 5। আচ্ছা, এখানে একটা খেয়াল করো যে এটা এখানে তো একটা, যখন আমরা কোনো কিছুকে ইন্টিগ্রেট করি তখন কি পাশে একটা ডিটি আসে না? তো পাশে একটা ডিটি আসবে। যে কোনো কিছুকে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন কি হয়, যে এক্স ডিএক্স এরকম একটা, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তার একটা টার্ম চলে আসে ডিএক্স, সেটা দিতে ভুলে গেছি। আচ্ছা, এখন cos স্কয়ার ও cos স্কয়ার থিটা কে আসলে ইন্টিগ্রেশন করার কোনো ফর্মুলা নাই। আসলে মেইনলি জি স্যার, স্কোয়ারকে তো কোনোদিনও ইন্ডিকেশন করা যায় না। হ্যাঁ, স্কয়ারকে কোনোভাবে ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য স্কয়ারটাকে আমাদের সরাইতে হবে। স্কয়ারটাকে সরানোর বুদ্ধিটা কি? cos স্কয়ার থিটা একটা ফর্মুলা আছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, তো সেখানেও তো স্কয়ার চলে আসে, তো আলটিমেটলি লাভ হচ্ছে না। কিন্তু cos স্কয়ার আরেকটা ফর্মুলা আছে এরকম, 2 cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2 টু থিটা। থিটা। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তো এখানে একটা 2 লাগবে, তো 2 তো নাই। তাহলে আমরা একটা স্যার কাজ করতে ওখানে পারি। 2 নিলে নিচে একটা 2 গুণ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, উপরে নিচে আমরা করে একটা 2 নিয়ে নিলাম, উপরে একটা 2 নিলাম, এই নিচে আরেকটা 2 নিলাম, 2 পরে সেটা করে ফেললাম। আচ্ছা, তাহলে এটাকে যেটা হইলো কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4t, 4t এখানে আছে কি 2 cos স্কয়ার ওমেগা টি প্লাস 5, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2 থিটা। তাহলে লিখি 1 প্লাস cos cos 2 2 ওমেগা ওমেগা টি প্লাস 5, 5 ঠিক আছে। শূন্য থেকে t আর dt, ঠিক আছে, ক্লিয়ার এ পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার 3 নাম্বার লাইন থেকে 4 নাম্বার লাইনটা কিভাবে একটু বুঝে দেন। এই যে 2 cos স্কয়ার থিটা, এটা ইকুয়েশন কি 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা যদি হয় তাহলে সেটাই আমরা এখানে বসাইছি 1 প্লাস cos 2 ওমেগা টি প্লাস 5। স্যার আচ্ছা, তোমরা কি ওর কথা বুঝতে পারছো? না স্যার, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। 2 cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cos 2 থিটা, এটা কি ইন্টিগ্রেশনের সূত্র? না, এটা ইসের সূত্র, ত্রিকোণমিতির সূত্র। আচ্ছা আচ্ছা, শাহানাজ একটা সেকেন্ড লাইনে হচ্ছে যে ইক এর মানটা আমরা যেখান থেকে বসাইছি, এই যে ইক এর মানটা এই যে উপরে যে ইকে আছে সেখান থেকে এই মানটা বসাইছি। আচ্ছা, এখন এটা কি করি, যেহেতু মাঝখানে প্লাস আছে তো আমরা এটাকে একটু আলাদা করে ফেলি। কে স্কয়ার বাই 4t 0 থেকে t 1 ইন্টু dt প্লাস কে স্কয়ার ডিভাইডেড বাই 4t 0 থেকে t cos 2 ওমেগা t প্লাস 5, ঠিক আছে। আমি কি করছি, যে 1 এর সাথে এই পাশে যেটা কমন আছে সেটা গুণ করে দিছি, আর ওই পাশে যেটা কমন আছে সেটা গুণ করে দিছি, আর এইটার সাথে এই পাশে যেটা কমন আছে সেটা গুণ করে দিছি, ওই পাশে যেটা কমন আছে সেটা গুণ করে দিছি।
স্যার নিচে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর আরেকটু নিচে করতে হবে। তো এর নিচে তো কিছু নাই। জি স্যার দেখা এবার যায়। দেখা যায়। স্যার বুঝলাম না, আবার একটু বুঝাই দেন। এখানে যেটা করা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এরকম আছে এ সি প্লাস ডি ডিটি, তাহলে যে আমরা কি এরকম লিখতে পারি না, এ সি ডিটি প্লাস এ ডি ডিটি লিখতে পারি। ওই কাজটাই করা হচ্ছে, এখানে ওয়ান প্লাস এটা আছে, তো এই ওয়ানটাকে একবার ওয়ান ইন্টু ডিটিটাকে একবার এই পাশে যেটা কি হিসেবে আছে, কমন হিসেবে আছে সেটার সাথে গুণ করছি, আরেকবার হচ্ছে এটার সাথে এটাকে একবার গুণ করে দিচ্ছি। স্যার এটা কি সূত্র? সূত্র না, এটা তো সিম্পল হিসাব। আমরা এটা কি বলে, এটা তোমরা চাইলে সূত্রও বলতে পারো, ওই যে অনেক সময় সংযোগ সূত্র না কি সূত্র বলে। জি স্যার বুঝছি। এখন আমরা ইন্টিগ্রেট করি, কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4t, এখানে আছে 0 থেকে t dt। t-0 এখন আমাকে বলো তো যে dt কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? t হবে। dt কে ইন্টিগ্রেট করলে হয় t, এটা আমরা কয়েকবারই লিখছি, সেটা আমরা একবারই লিখতে পারি, সেটা হচ্ছে t 0 থেকে প্লাস কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4t। আচ্ছা, 0 থেকে t cos 2 ওমেগা t এটা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ব্যাপার বলি, সে হচ্ছে ওই পাশে যতটুকু আছে না পুরাটুকুর মানই হচ্ছে 0। এটা মান কিভাবে 0 সেটা আমি দেখাবো, তার আগে এটা শেষ করে নিই। তাহলে এটা কি আসলো, কে এ স্কয়ার বাই 4t ই মাইনাস 0, তাহলে কে এ স্কয়ার বাই 4t টি, তাহলে টি টি কাটা, তাহলে থাকতেছে কে এ স্কয়ার ডিভাইডেড বাই 4 বা হাফ ইনটু হাফ কে এ স্কয়ার। ঠিক আছে, আর কে স্কয়ার সমান সমান কি, ই না, ই সমান সমান কে স্কয়ার না। জি স্যার। তো আমরা যেটা পাইলাম যে এভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ ইনটু এ, মানে টোটাল এনার্জি অর্ধেক। ঠিক আছে, তো এই শূন্য বাদে বাকিটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? জি স্যার, তারপরের লাইন একটু বুঝান। কোন পরের লাইন? t-0। এটা এটা তো ত্রিকোণমিতি, ইন্টিগ্রেশনে কি হবে, একবার আপার লিমিট বসাইতে হয়, একবার লোয়ার লিমিট বসাইতে হয়। স্যার একটু বুঝিয়ে দেন, আমি পারি না ওইটা। এটা তো আমরা ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে কি পাইলাম, তো যা পাবো আমার যে দুইটা লিমিট আছে, একবার হচ্ছে আপার লিমিট বসাইতে হবে, আপার লিমিট এখানে টি আছে, সে টি বসাইতে হবে, মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। বুঝছি। হ্যাঁ, কারো কনফিউশন আছে এইটুকু বাদে বাকিটুকু নিয়ে? আছে কারো? না স্যার। ওকে, তাহলে আমরা
এই জিনিসটা একটু দেখি যে এটার মান কেন আমি শূন্য লিখলাম। ঠিক আছে, এইটুকুর মান কেন শূন্য লিখছি। আচ্ছা, এর মধ্যে আবার এই যে কে স্কয়ার বাই 40 এটা তো কনস্ট্যান্ট, এটাও বাদ দিয়ে দিলাম। তার মানে আলটিমেটলি এইটুকুর মান হচ্ছে শূন্য। শূন্য থেকে টি cos 2 ওমেগা টি প্লাস 5 ডিটি, এটার মান হচ্ছে শূন্য। তো এটার মান কিভাবে শূন্য হইলো সেটা আমি দেখাচ্ছি। ধরে নিই যে 2 ওমেগা টি প্লাস 5, এটা হচ্ছে আমার কত, থিটা। এখন যদি টি এর সাপেক্ষে দুই পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, দুই 2 পাশে ওমেগা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে আচ্ছা এটাকে আরেকবার ভেঙে লিখি, 2 ওমেগা টি প্লাস 2 পাই সমান সমান থিটা। তো এবার যদি দুই পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 2 ওমেগা 2 ওমেগা টি কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 প্লাস 2 0 পাই, হয়ে যাবে 2 পাই কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা শুধু কনস্ট্যান্ট, তার মানে 0। 0 তারপর হবে ডি থিটা ডিভাইডেড বাই ডিটি ডিটি। তাহলে এখানে থাকতেছে 2 ওমেগা সমান সমান ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। ডিটির মানটা আসলে আসতেছে কি, 2 ওমেগা মান আসতেছে 1 বাই 2 ওমেগা ডি 2 থিটা। ওমেগা ইনটু ডি থিটা। তাহলে আমরা এইখানে এই মানগুলো একটু বসায় দিই, তাহলে কি হবে, cos 2 cos থিটা আর ডিটি এর মান হচ্ছে 1 বাই 2 ওমেগা ডি থিটা। ঠিক আছে, এই মানগুলো এখানে বসায় দিলাম। তাহলে এখানে যে কনস্ট্যান্ট আছে, কি কনস্ট্যান্ট আছে 1 বাই 2 ওমেগা, এটা সামনে চলে আসলো, তাহলে থাকলো cos থিটা ডি থিটা। এখন cos থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস সাইন থিটা। না cos থিটাকে ইন্টিগ্রেট করলে হয় শুধু sin থিটা। ঠিক আছে, আচ্ছা cos থিটাকে ইন্টিগ্রেট করলে যে ইন্টিগ্রেশনের ফর্মুলা শুধু sin থিটা, শুধু sin থিটা আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা এখন তাহলে আমার কি করতে হবে, এই জিনিসপত্র আগে আগে যা ছিল তাই বসাইতে হবে। ঠিক আছে, জিনিসপত্র যা ছিল সেগুলো আগে বসাইতে হবে। 1 বাই 2 ওমেগা, এখানে আসলে নতুন নতুন কিছু আসবে, মানে ওমেগা টি প্লাস থিটার জন্য যদি 0 থেকে টি হয় তাহলে থিটার জন্য এখানে আসলে চেঞ্জ হইতো, মানে কিছু বসতো, কি বলে আলাদা আলাদা, কি বলে আলাদা আলাদা কিছু লিমিট বসতো। তো সেটা আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, কারণ সেটা তো বসাবো না, জাস্ট ডিরেকশন লেখা যায় যেহেতু, তো ওটা বসাবো না দেখে ওটা আমি আর দেখাচ্ছি না। কিন্তু যখন আমরা কি করব, এই থিটার জায়গায় আগের জিনিসপত্র নিয়ে আসব, তখন আবার আগের যে লিমিট ছিল সেই লিমিট গুলো বসিয়ে দেবো। 2 ওমেগা টি প্লাস 5, তো কি হবে 0 থেকে টি। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন যে ওই কাজটাই করতে হবে, 1 বাই 2 ওমেগা, এবার আপার লিমিট কত টি, সো আপার লিমিট একবার টি বসাই আমরা। আপার লিমিট যেটা টি আছে সেটা কি হবে, sin 2 ওমেগা, আপার লিমিট বসবে টি প্লাস 5 মাইনাস sin 2 ওমেগা, আপার লিমিট 0 বসবে প্লাস। ঠিক আছে, এখানে কারো কনফিউশন আছে, মাসুদ জানা? স্যার আমার ম্যাথ ছিল না তাই একটু লেট হবে বুঝতে। আচ্ছা, এখানে যেটা করা হয়েছে যে একবার আপার লিমিট বসানো হয়েছে, একবার লোয়ার লিমিট বসানো হয়েছে, কার পরিবর্তে এই টি এর পরিবর্তে, যে তোমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তো টি এর পরিবর্তে একবার আপার লিমিট ক্যাপিটাল টি বসানো হয়েছে, একবার লোয়ার লিমিট 0 বসানো হয়েছে। মানে টি এর কাছে একবার আপার লিমিট টি বসাইছেন আর টি এর কাছে লোয়ার লিমিট 0 বসাইছেন। হ্যাঁ,
জি স্যার বুঝছি। এই যদি বসাই তাহলে কি হবে 1/2 ওমেগা sin 2 ওমেগা মানে কি ওমেগা মানে হচ্ছে 2π/t into t plus pi minus sin 2π। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কোনো ঝামেলা আছে কারো? ওয়ান বাই টু ওমেগা সাইন টি কাটা 4π প্লাস 2π মাইনাস সাইন 2π। ঠিক আছে, ওকে। এখন দেখো আমাদের চারটা কোঅর্ডিনেট আছে না, চারটা কোঅর্ডিনেটে ফার্স্ট কোঅর্ডিনেটে কি পজিটিভ বলতো আশরাফুল? ফার্স্ট পজিটিভ আশরাফুল আশরাফুল জি স্যার, জি স্যার। পাঁচটা কোঅর্ডিনেটে প্রথম কোঅর্ডিনেটে পজিটিভ কি কোনটা? হ্যালো স্যার। হ্যাঁ, চারটা যে কোঅর্ডিনেট আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর মধ্যে প্রথম চতুর্ভাগে পজিটিভ কোনটা কোনটা? স্যার সাইন 2 থিটা না স্যার? আচ্ছা, হ্যাঁ, এ আর ইসলাম বলো তো। স্যার ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য পজিটিভ। ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ। আচ্ছা, ফার্স্ট কোঅর্ডিনেটে কি কি পজিটিভ সাইন বাদে? স্যার ফার্স্ট কোঅর্ডিনেটের সবগুলো পজিটিভ। হ্যাঁ, ফার্স্ট কোঅর্ডিনেটে সব কিছু অল পজিটিভ। আচ্ছা, সেকেন্ড কোঅর্ডিনেটে কি পজিটিভ? সাইন আর সাইন আর কস, কোসেক। কোসেক। হ্যাঁ, Cosec, cosec, থার্ড cosec. কোঅর্ডিনেটে হচ্ছে ট্যান আর কস। আর এরপরে কোঅর্ডিনেটে হচ্ছে কস আর হচ্ছে সেক। এই জিনিসটা একটু যাদের মনে নাই তারা একটু লিখে নাও, ঠিক আছে? এই জিনিসটা আমাদের আরো কাজে আরো লাগবে। যে ফার্স্ট কোঅর্ডিনেটে সব পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোঅর্ডিনেটে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোঅর্ডিনেটে হচ্ছে কজ আর সেক, এই দুটো পজিটিভ। ঠিক আছে, যাদের মনে ছিল না তারা এটা লিখে নাও। হ্যাঁ, এখন আমাকে বলো যে সাইন 4π প্লাস 2 সাইন 4π প্লাস 2π এটা কোন কোঅর্ডিনেটে যাবে? স্যার এটা ফার্স্ট কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেটে যাবে। সেকেন্ড কোঅর্ডিনেটে কেন যাবে? স্যার ওটা ফার্স্ট 4 কোঅর্ডিনেট ওইখানে আর সামথিং কিছু আছে। এটা ফার্স্ট কোঅর্ডিনেটেই যাবে, কারণ কি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পাই, দুইটা পাই, তিনটা পাই, চারটা পাই, তারপর সামথিং, তার মানে ফার্স্ট কোঅর্ডিনেট। ঠিক আছে, স্যার জিনিসটা জি স্যার। বুঝলাম না, জি স্যার। কি হয়েছে মাসুদ জানা? বুঝলাম না কি যেন বললেন পায়ের ব্যাপারে। এখান থেকে এইটুক হচ্ছে π/2, এখান থেকে এইটুক π/2, তাহলে টোটাল কত হইলো? একটা পাই। তো এখান থেকে এইটুক যদি একটা পাই মানে 180 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে এইটুক কি আরেকটা পাই, মানে দুইটা পাই। 180 ডিগ্রি। হ্যাঁ, তার মানে 2 পাই হইলো, 2 পাই, এইদিকে আসলে 3টা পাই, এইদিকে আসলে 4টা পাই, প্লাস 2π, তার মানে এটা হচ্ছে এই কোঅর্ডিনেটে থাকবে। তো সাইন এই কোঅর্ডিনেটে যেহেতু থাকবে তার মানে সাইন হচ্ছে পজিটিভ, সো সাইন আমরা লিখলাম পজিটিভ। আচ্ছা, এরপরে 4π হচ্ছে π/12, 4πটাকে π/12 গুণিতক হিসেবে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? 8 × π/2, তাই লিখতে পারি না? 4π জি স্যার। সমান সমান হচ্ছে
8 ইন্টু পাই বাই 2, তার মানে পাই বাই 2 এর জোড় গুণিতক, তাই না? জোড় গুণিতকই তো, this is called জোড় গুণিতক। যেহেতু 8 পাই বাই 2 তার মানে জোড় গুণিতক। সো যদি জোড় গুণিতক হয় তাহলে সাইন সাইনই থাকে, সাইন অন্য কিছুতে পরিবর্তিত হয় না, তাহলে সাইন থাকবে, সাইনই থাকবে, সাইন 2 পাই, তাই হবে, তাই না? প্লাস সাইন 2 পাই এটা হবে। ওকে, তাহলে সাইন 4 পাই প্লাস 2 পাই সমান সমান আমরা লিখতে পারি সাইন 2 পাই। তাহলে আমরা ওটা লিখি যে 1/2 ওমেগা sin 2 পাই 5 মাইনাস sin 2 পাই, তাহলে শূন্য না? sin 2 পাই মাইনাস sin 2 পাই মানে কি? শূন্য। ঠিক আছে, sin 2 পাই মাইনাস sin 2 পাই সমান সমান হচ্ছে শূন্য। সো এই পাশে যতটুকু ছিল পুরোটাই শূন্য হয়ে গেল। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ কারো সমস্যা নাই তাই তো? জি স্যার নাই। স্যার এই হুম। চারটা যে করছেন এটা গণিতের কোন টপিকস এর ভিতরে পড়ে? ত্রিকোণমিতি, এটা হচ্ছে তোমরা ক্লাস 9 এ পড়ার কথা, তাই তো? হ্যাঁ 9 এ পড়ার কথা। আচ্ছা এখন যদি করি এভারেজ পটেনশিয়াল এনার্জিটা বের করি তাহলে কি হবে? এভারেজ পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আগের মতোই ইপি সমান সমান কি হবে? হাফ কে স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5। তো ই এভারেজটা কি হবে? ই এভারেজ আগের মতোই 0 থেকে টি ইপি ডিটি ডিভাইডেড বাই টি, ওখানে যেরকম ছিল। তারপরে কি হবে? 1/t সামনে নিয়ে আসো, তারপরে ইপির মান কত? হাফ কে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5। তারপর কি করতে হবে? কে স্কয়ারটাকে সামনে নিয়ে আসতে হবে, কে এ স্কয়ার ডিভাইডেড বাই 2t 0 থেকে t সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5। আগে ওইখানে ছিল cos স্কয়ার ওমেগা টি প্লাস 5, এখন আসছে সাইন স্কয়ার ওমেগা টি প্লাস 5। আগে আমার ফর্মুলাটা ছিল এরকম, cos স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস cos 2 থিটা। আর এখন ফর্মুলাটা কি হবে? sin স্কয়ার থিটা সমান সমান 1 ওখানে শুধু মাইনাস হবে স্যার। মাইনাস cos 2 থিটা। তাইলে আমাকে বলো আগেরটার সাথে এটার কি কোনো পার্থক্য আছে প্লাস আর মাইনাস বাদে? না স্যার, আর মাইনাসের পরের পার্থক্যের মান কত? ওটার মান তো স্যার শুধু ওই মানে 1/4 ওইটা হবে। 0 0 না? ওই পাশের মানটুকুর মান 0 হয় না? ও হ্যাঁ স্যার, ওইটার মান হ্যাঁ, 0। তাইলে কোন একটা জিনিস থেকে 0 বিয়োগ করা আর 0 যোগ করা তো একই কথা। জি স্যার। তাহলে এইটা কি তোমরা বাসায় করতে পারবা? জি স্যার, স্যার ওইখানে 2 দিয়ে দেন সূত্রের আগে স্যার। ও হ্যাঁ সরি হ্যাঁ দ্যাট মিন্স যেখানে করতে হবে মানে 2 একটা দিতে হবে, নিচে একটা 2 দিতে হবে। জি স্যার বুঝতে পারছি, আর নিচে 4 চলে আসবে। এখানে হাফের পরে লাস্টের লাইনটা স্যার কে এ স্কয়ার বাই হচ্ছে 2t x 2 এটা কিভাবে আসলো স্যার? এই যে মানে উপর নিচে আমরা 2 দিয়ে দিয়েছি, কারণ আমাদের যে ফর্মুলাতে ফেলার জন্য আমরা উপরে নিচে 2 অ্যাড করে দিয়েছি।
বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো আমি আশা করি যে বাকিটা তোমরা করতে পারবা বাসায়, একই সিস্টেমে বাকিটা করবা, করার পরে নেক্সট ক্লাসে আমাকে বলবা যে কার প্রবলেম হয়েছে বা কোথায় প্রবলেম হয়েছে, দেন আমি এটা করে দেবো। কারণ এটা আমি যদি আরেকবার করে দিই এখান থেকে আসলে তোমাদের কোনো শেখার কিছু নাই, কিন্তু যদি তোমরা একবার নিজের বাসায় করো তাহলে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ক্লাসে তো স্যার এক্সাম। এই তো তারপরে ক্লাস। স্যার হারমোনিক মোশনের যে পিডিএফটা দেওয়া আছে শুধু ওটার উপরে এক্সাম হবে না, সিটিটা? লাস্ট ক্লাস পর্যন্ত সিটি হবে, লাস্ট ও। ক্লাস পর্যন্ত যতটুকু পড়াইছি তার উপর সিটি। মানে স্যার আজকে ক্লাস সহ স্যার? না আজকেরটা না, লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়ছি তার উপর। স্যার ক্লাস টেস্টের বিষয়টা কনফিউজড যে আসলে কোন পর্যন্ত। এই লাস্ট ক্লাস আমরা এই পর্যন্ত পড়ছিলাম, তাই তো? হ্যাঁ, এই পর্যন্ত। পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক হ্যাঁ, এনার্জি। পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যে গ্রাফ ছিল এই গ্রাফ পর্যন্ত। স্যার কোশ্চেন টাইপ কেমন হবে? সিকিউ এমসিকিউ দুইটাই? এমসিকিউ হতে পারে, ম্যাথ হতে পারে, তারপরে লিখতে আসতে পারে। স্যার ক্লাস টেস্ট যে তিনটা হয় এটা কি মিড টার্মের আগে তিনটা হয় নাকি ফাইনাল পর্যন্ত তিনটা হয়? ফাইনাল পর্যন্ত তিনটা, মিড টার্মের আগে একটা হবে আর মিড টার্মের পরে দুইটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এই যে এভারেজ পটেনশিয়াল এনার্জি, এটা আমার বিশ্বাস তোমরা করতে পারবা। তো আলটিমেটলি যেটা হয় যে এভারেজ পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দা হাফ অফ দা মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, এভারেজ পটেনশিয়াল এবং কাইনেটিক দুইটার ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি অর্ধেক। ওকে, তো এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে লিসাজুস ফিগারস। লিসাজুস ফিগারস জিনিসটা কি, যে যখন একটা পার্টিকেল সাইমালটেনিয়াসলি দুইটা সিম্পল হারমোনিক মোশন দ্বারা ইনফ্লুয়েন্সড হয় তখন যে রেজাল্টেন্ট একটা মোশন তৈরি হয় ওই পার্টিকেলে, সেটা একটা কার্ভ তৈরি করে। ওই কার্ভ গুলাকেই বলা হয় লিসাজুস ফিগারস। একটা পার্টিকেল একই সাথে যদি দুইটা সিম্পল হারমোনিক মোশন দ্বারা ইনফ্লুয়েন্স হয়, দেন যে রেজাল্টেন্ট একটা মোশন তৈরি হয় সেই মোশনটা হচ্ছে একটা কার্ভ তৈরি করে। সেই কার্ভকে বলা হয় লিসাজুস ফিগারস। এবং সেই কার্ভের শেপ ডিপেন্ড করবে কার উপর, ওই দুইটা যে সিম্পল হারমোনিক মোশন, যে দুইটা মানে ওই কার্ভের শেপ ডিপেন্ড করবে যে দুইটা সিম্পল হারমোনিক মোশন দিয়ে এটা তৈরি হয় সেই দুইটা সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ড, ফেজ ডিফারেন্স আর অ্যামপ্লিটিউডের উপর। আমি যদি তোমাদের একটা ফিগার দেখাই আমার মনে হয় it will be very much easier for you to understand. So let's see. দেখো এখানে যে জিনিসটা হচ্ছে, এগুলো একটা সিম্পল হারমোনিক মোশন, এইটা একটা সিম্পল হারমোনিক মোশন, দুইটা সিম্পল হারমোনিক মোশন একটা পার্টিকেলের উপর একই সাথে করতেছে। তো যার কারণে এই পার্টিকেলের গতির পথটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তো যেদিকে যাচ্ছে সেদিকে একটা রেখা তৈরি হচ্ছে এবং সেটাই হচ্ছে একটা লিসাজুস ফিগারস। এবং দেখো এগুলার শেপ চেঞ্জ হওয়ার সাথে সাথে, এগুলার টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার শেপটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। স্যার হুম, এগুলোর বাস্তব ক্ষেত্রে প্রয়োগ কোথায়? এগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কিট অ্যানালাইসিস করতে হয় অসিলোস্কোপ দিয়ে, সেইখানে তোমরা এগুলো দেখতে পারবা। ঠিক আছে, তোমাদের হয়তো সার্কিট কোর্স আছে সামনে, তখন এগুলো
এগুলো একেবারে রিয়েলি দেখতে পারবা। ঠিক আছে? স্যার মিড টার্ম যদি স্যার অনলাইনে হয় তাহলে স্যার অফলাইনে ক্লাস হবে কবে থেকে? মানে তোমরা একেবারে হুট করে এমন জায়গা থেকে একটা কোশ্চেন করো, মানে একজন কোশ্চেন করতেছে লিসাজুস ফিগার্স নিয়ে, পড়াচ্ছি আমি লিসাজুস ফিগার্স নিয়ে, এর মধ্যে তুমি হঠাৎ করে আসলে মিড টার্ম পরীক্ষা অফলাইন ক্লাস। এটা একটু দুইটা জিনিসের মাঝে আসতে হয়। ঠিক আছে? সরি স্যার। তারপর আসলে আচ্ছা, তো এখানে কথা হচ্ছে সেটা হচ্ছে যে অফলাইন ক্লাস ল্যাবের ক্ষেত্রে অফলাইনে ক্লাস শুরু হবে আগামী মাসের শুরু থেকে, মানে ডিসেম্বরে 1 তারিখ থেকে, কিন্তু থিওরি গুলা অনলাইনেই চলবে। ঠিক আছে? তো তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার এবং আমি যতদূর জানি যে তোমাদের কোনো ল্যাব নাই, তো এই সেমিস্টারে তোমাদের ফিজিক্যালি ক্লাস শুরু হওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? জি স্যার। ওকে, তো এরপর আমরা পড়বো হচ্ছে টর্ক। টর্ক জিনিসটা কি? টর্ক ইজ আ measure of how much energy, how much force acting on an object to cause rotation. আচ্ছা, torque is a measure of how much force acting on an object to cause rotation. That means যখন আমরা কোন একটা বস্তুর উপর কোন একটা বল প্রয়োগ করি, ঠিক আছে, বল প্রয়োগ করলে কি হয়? বস্তুর অবস্থানে পরিবর্তন হয়। কিন্তু যদি এমন হয় যে কোন একটা জায়গায় বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটা রোটেট করা শুরু করলো, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো টর্ক। দ্যাট মিন্স অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে ফোর্সটাকে আসলে টর্ক বলা হয়। আর মোমেন্ট অফ ইনার্শিয়া কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইন কেস অফ লিনিয়ার মোশনের ক্ষেত্রে বা রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে, অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সেম ভূমিকা আসলে পালন করে। ঠিক আছে? রোটেশনাল মোশন বা কৌণিক গতির ক্ষেত্রে ধরো একটা বস্তুকে রৈখিক গতির ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা বস্তুকে ধাক্কা দিতে বা একটা বস্তুকে সরাইতে কখন কষ্ট হয়? যখন ওই বস্তুর ভর যত বেশি হবে তত কষ্ট হবে ওই বস্তুটা সরাইতে। আর রৈখিক মোশনের ক্ষেত্রে একটা বস্তুকে যদি আমি রৈখিক পথে ঘোরাইতে চাই, তখন সেইটাকে সরাইতে আমার কতটুকু কষ্ট হবে সেটা ডিপেন্ড করবে এই মোমেন্ট অফ ইনার্শিয়ার উপর। মোমেন্ট অফ ইনার্শিয়াকে আই দ্বারা প্রকাশ করা হয়, I is equal to mr square. I is equal to mr square. That means ওই বস্তুর ভর এবং ওই বস্তুটা যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, এই দুইটার গুণফলের উপর ডিপেন্ড করে মোমেন্ট অফ ইনার্শিয়া ডিপেন্ড করবে। ঠিক আছে? বাংলা যেটা জড়তার ভ্রামক না? হ্যাঁ, বাংলায় যেটাকে জড়তার ভ্রামক বলা হয়। এটা আমাদের দরজার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, দরজার ক্ষেত্রে আমরা যখন ধাক্কা দেই, আমাদের দরজাকে তখন ধাক্কা দেই, দরজাটা কি পড়ে যায় নিচে? সেটা কিন্তু ঘুরতে শুরু করে, তাই না? এরকম করে ঘুরে না? ধরো তোমার বাসার দরজা যদি এরকম, আই সমান সমান mn স্কয়ার লিখছেন না? হ্যাঁ, mr স্কয়ার লিখছি। জি। আচ্ছা, এই দরজাটাকে যদি ধাক্কা দাও সেটা এরকম করে ঘুরে না? তাই কি হয়? কারণ কি? সেটা এখানে একটা অ্যাক্সিসের সাপেক্ষে সেটা ঘুরতেছে। আর যদি সেটা এইখানে অ্যাক্সিসের সাপেক্ষে না ঘুরতো, দরজা ধাক্কা দিলে কি হতো? সেটা দুপ করে নিচে পড়ে যেত। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে তুমি যখন এটাকে ধাক্কাবা, ঠিক আছে, ধাক্কা দিয়ে এক পাশে মিলা, ঠিক আছে, তখন এটার ক্ষেত্রে ওই যে এম 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 একটা এম আর আর এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এইখানে ধাক্কা দিতে যেরকম যা মনে হবে, এইখানে ধাক্কা দিতে দেখবা জিনিসটা সেম মনে হয় কিনা। ঠিক আছে? এইখানে ধাক্কা দিতে তোমার অবশ্যই বেশি বল প্রয়োগ করতে হবে, এখানে ধাক্কা দিতে তোমার কম বল প্রয়োগ করতে হবে। কারণ কি? যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ব্যাপার আছে এখানে। আচ্ছা, এই স্যার জিনিসটা এখানে এমটা অতটা বেশি মেবি নাই, এটা আর এর উপর বেশি ডিপেন্ডেবল না। হ্যাঁ, আর এর উপর ডিপেন্ড করবে। ভরের উপর ব্যাপারও আছে, ভর বেশি হইলে তোমার তো ওটা মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আর এর উপর ডিপেন্ডেবল বেশি, কারণ আর এর উপর স্কয়ার আছে।
তা যদি একই একটা পার্টিকেল হয় তাহলে তো মানে যেমন একটা দরজা হইলে ওটার ভর তো স্যার মানে একদম স্থিরই থাকে, হ্যাঁ মানে না, ধ্রুবক না। দরজার ক্ষেত্রে যেটা ভর থাকতো ধরো কম্প্যাক্ট ভর, কিন্তু তোমার যদি বিভিন্ন পজিশনে ভর থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে। ওকে স্যার। টরশনাল পেন্ডুলাম, এই জিনিসটা পড়ার জন্য আমরা আসলে এই টর্ক বললাম আর মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম। এই জিনিসটা কি? টরশনাল পেন্ডুলাম হচ্ছে, a torsional pendulum consists of a disc which is suspended by a wire. That wire is attached to the center of the mass of the disc. ধরো এরকম একটা ডিস্ক আছে, সেই ডিস্কটাকে আমি এই মাঝ বরাবর একটা তার দিয়ে সেটাকে আমি আটকে রাখছি। এবং সেটা কোথায় আটকানো হয়েছে? এটা হচ্ছে আরেকটা পাশে একটা ফিক্স একটা জায়গার মধ্যে সেটা আটকে রাখা হয়েছে। ঠিক আছে, চিন্তা করো একটা ওই যে গ্রামে যে গ্রামে বুনা বলে, বুনা টাইপের একটা জিনিস বলে না, চিনো আমাদের এদিকে? জি স্যার। জি স্যার চিনি। আচ্ছা, এই জিনিসের ভালো নাম কি আমি জানি না, নাকি গুনাই ভালো নাম? গুডই স্যার। আচ্ছা, তাই হোক, সেই গুনা দিয়ে যত তুমি উপরে একটা শক্ত জায়গার সাথে একটা জিনিস বাঁধলা, আর নিচে একটা আর যে কোনো একটা ধরো যে সিডি প্লেয়ার, এটা যদি তুমি এরকম করে আটকে রাখো, তারপরে যদি এটা ঘোরানো শুরু করো, টুইস্ট করা শুরু করো, পেঁচানো শুরু করো, এটা কি অনেক বেশি পেঁচাবে নাকি একটা জায়গায় গিয়ে থেমে যাবে? একটা জায়গায় গিয়ে থেমে যাবে। গিয়ে থেমে যাবে, যেহেতু উপরের প্রান্ত ফিক্স করা, তো এটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে। যেহেতু এটা একটা জায়গায় গিয়ে থেমে যাবে, তার মানে কি হবে ব্যাপারটা? তুমি যত বেশি টুইস্ট করবা ওইটা তত বেশি পেঁচাবে, তাই না? ওটাকে যত বেশি টুইস্ট করবা তত বেশি পেঁচাবে। আচ্ছা, আমরা আরেকটা ভিডিও দেখি, যে ভিডিও দেখলে তোমাদের একটু আইডিয়া ভালো হবে। The torsion pendulum. The torsion pendulum simulation will help to analyze various aspects of the torsion oscillation of the string in a different medium. The body, which is suspended by a thread or wire, twists the suspension first in one direction and then in reverse direction. But the center of the gravity of the body remains at one place at all the time. Such an oscillation is called torsional oscillation. Torsion pendulum consists of a massive disc or cylinder with dumbbell suspended by a thin uniform wire, which is firmly fixed to a rigid center. The mass is rotated towards a small angle above the wire at the axis and release. The disc makes torsional oscillations. In the simulation, we can demonstrate tensional oscillations of different objects such as disc, cylinder, dumbbell, etc. Variation of tensional oscillation with change of material of the string, study of variation of amplitude of pendulum with time, study of variation of damping in different mediums such as air, water, and olive oil, etc. ঠিক আছে, তো এটা আসলে একটা টরশনাল পেন্ডুলাম, যেটাকে আমরা এরকম করে অসিলেট করতে পারি। তো এটা যদি অসিলেট করি তাহলে কি হবে? এটা টুইস্ট করবে। এটা যদি আমার ইনিশিয়াল মিন পজিশন হয়, সেখান থেকে সেটা হয়তো সর্বোচ্চ এদিকে এতটুকু পর্যন্ত অসিলেট করবে, টুইস্ট করবে। এটাকে হয়তো থিটা অ্যাঙ্গেল ধরতে পারি। তো আমি থিটার মান যত বাড়াবো, ধরো আমি এটাকে অসিলেট করে এই পর্যন্ত নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ওটা কি ওখানে থেমে থাকবে? আমি যদি ছেড়ে দিই, বিপরীত দিকে আবার অতটুকুই আসবে, আবার ওরা আগের জায়গায় ফেরত আসতে চাইবে, তাই না? তার মানে আমি যদি যখন এটাকে এইটুকু অসিলেট করাইছি, ডিসপ্লেস করাইছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়েছে থিটা, তখন এর মধ্যে একটা ফোর্স তৈরি হয়েছে। ফোর্স বলতে একটা টর্ক তৈরি হয়েছে। যে টর্কটা কি চাচ্ছে, বা যে ফোর্সটা চাচ্ছে ওকে আগের জায়গায় ব্যাক করে নিয়ে আসতে, তার মানে ওর মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে। এবং এই রেস্টোরিং ফোর্সটা এটাকে যেহেতু কৌণিক পথে ঘোরাচ্ছে, এই জন্য এটাকে আমরা রেস্টোরিং ফোর্স বলতে পারবো না, এই জন্য এটাকে আমরা বলবো রেস্টোরিং টর্ক। ঠিক আছে, ওর মধ্যে একটা রেস্টোরিং টর্ক তৈরি হচ্ছে, এবং সেই রেস্টোরিং টর্কের ডিরেকশন হচ্ছে এইদিকে। এবং টর্ককে কি দ্বারা প্রকাশ করা হয়? টাও দ্বারা প্রকাশ করা হয়। আর থিটার ডিরেকশন হচ্ছে এইদিকে, এবং থিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এবং বলতো ডিসপ্লেসমেন্ট যত বেশি হবে, এই টর্কের মান কি তত বেশি হবে না? জি। আচ্ছা, তো এখান থেকে কি আমি বলতে পারি টর্ক ইজ ইকুয়াল টু মাইনাস থিটা? টর্ক ইজ প্রপোর্শনাল টু মাইনাস থিটা।
জি স্যার, ওটা যত দূরে যাবে থিটাটা তত বেশি হবে। হ্যাঁ, দ্যাট মিন্স থিটা যত বেশি হবে টর্কের মান তত বেশি হবে, এবং থিটা আর টর্ক এই দুটো হচ্ছে একটা একটা থেকে বিপরীতমুখী। সো টাউ ইজ ইকুয়াল টু মাইনাস থিটা। আর আমরা সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল পেন্ডুলামের জন্য পড়ছিলাম কি এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস মাইনাস কি এক্স 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 এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আচ্ছা, তো এটার মতো এখানে ফোর্সের জায়গায় টাও বসছে আর থিটার জায়গায় এক্স বসছে, একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, তো এরপরে এখানে আমি যদি থিটাটা সরিয়ে একটা প্রপোর্শনাল চিহ্ন আনি, থিটাটা সরিয়ে দেই, ওই প্রপোর্শনালটা সরিয়ে দেই, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্ট হচ্ছে কাপ্পা। ঠিক আছে, টাও ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা থিটা। টাও ইজ ইকুয়াল টু মাইনাস কাপ্পা থিটা। সো এই যে কাপ্পা হচ্ছে একটা টর্শনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, কাপ্পা ইজ আ টর্শনাল কনস্ট্যান্ট। এখন আমরা নিউটনের যে নিউটনের সেকেন্ড ল কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? নিউটনের সেকেন্ড ল এফ ইজ ইকুয়াল টু এম এ। তো আমরা যদি এটাকে ইসের ক্ষেত্রে চিন্তা করি, এখন এটা যদি টর্শনাল পেন্ডুলামের ক্ষেত্রে চিন্তা করি বা অ্যাঙ্গুলার ক্ষেত্রে চিন্তা করি, তখন কি হবে? সো ফোর্স তো আর লেখা যাবে না, ফোর্সের জায়গায় কি লিখতে হবে? তখন এমটা হয়ে যাবে স্যার জড়তা, আর এটা হয়ে যাবে হচ্ছে কৌণিক ত্বরণ। হ্যাঁ, এফ হবে হলো টর্ক। এফ হয়ে যাবে টর্ক বা টাও, আই হয়ে যাবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন হয়ে যাবে আলফা। ঠিক আছে, তখন ইকুয়েশন হবে টাও ইজ ইকুয়াল টু আই আলফা। ঠিক আছে, সো টাও ইজ ইকুয়াল টু আই আলফা, আগে পাইছি কি টাও ইজ ইকুয়াল টু মাইনাস কে থিটা। তখন এখান থেকে আমরা বলতে পারি যেহেতু দুই পাশে টাও, তো মাইনাস কে থিটা সমান সমান আই আলফা, এই কথাটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এখন আমরা জানি যে অ্যাক্সিলারেশন মানে কি, অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, তাই জানি না? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার, মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টকে টাইমের সাপেক্ষে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে কি পাওয়া যায়, অ্যাক্সিলারেশন পাওয়া যায়। তো সেইভাবেই যদি আমি থিটা, মানে থিটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে আমি যদি দুইবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন কি পাবো? ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার সমান সমান এটা হয়ে যাবে আলফা, এটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, সো এই আলফার জায়গায় আমি লিখলাম ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার সমান সমান মাইনাস কে থিটা। তো এরপর আই দিয়ে যদি দুই পাশে ভাগ করে দেই তাহলে কি হবে? ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস কে বাই আই, কাপ্পা বাই আই থিটা সমান সমান 0। এটাই হচ্ছে টর্শনাল পেন্ডুলামের জন্য বা অ্যাঙ্গুলার সিম্পল হারমোনিক মোশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারো কনফিউশন আছে? না স্যার। আর এটার সাথে সিম্পল হারমোনিক মোশনের জন্য যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটার মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, তো ওইখানে শুধু ওমেগা ছিল আর এখানে হচ্ছে মানে কে বাই আই থাকবে। হ্যাঁ ওমেগা ওইখানে, এখানে। ওইটা হলো সরল রৈখিক দূরত্ব আর এটা হলো কৌণিক দূরত্ব। হ্যাঁ ওইখানে ছিল এক্স, আমরা এখানে দিচ্ছি থিটা। ওইখানে ছিল এম, আমরা দিছি হচ্ছে আই। ওইখানে ছিল কে, আমরা দিছি কাপ্পা। ঠিক আছে, তারপরে ওইখানে একটা ব্যাপার ছিল ওমেগা ছিল একটা, তাই না? ওমেগা সমান সমান আমরা বলছিলাম ওমেগা ইজ ইকুয়াল টু রুট কে বাই এম, তাই বুঝলাম না? আর এখানে হবে ওমেগা ইজ ইকুয়াল টু রুট কাপ্পা বাই আই, ওখানে ছিল রুট কে বাই এম, কে বাই এম ছিল। তো এখানে কি হবে? কে এর জায়গায় হবে কাপ্পা আর এম এর জায়গায় হবে আই। ওখানে একটা সলিউশন ছিল, সেটা কি ছিল? এক্স ইজ ইকুয়াল টু এক্স এম বা এ সাইন ওমেগা টি প্লাস 5। তো আমি বলছিলাম যে সাইন কস দিয়ে কোনোটাই দেওয়া যায়, তো এখানে ওরা কস দিয়ে দিছে, সাইন দিয়ে দিলেও সমস্যা নাই। তো থিটা ইজ ইকুয়াল টু থিটা এম কস ওমেগা টি প্লাস 5, মানে জিনিসগুলো একই রকম, জাস্ট শুধুমাত্র আমাদের নোটেশন গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপর যদি তোমাকে বলা হয় টাইম পিরিয়ডের মান কি হবে, আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কি? ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি। ওমেগা ইজ ইকুয়াল টু
2 pi by t, অর্থাৎ t is equal to কি হবে, t is equal to 2 pi by omega, t is equal to 2 pi by omega. So ওমেগার মান কত, ওমেগার মান হচ্ছে I by kappa root over. কে বাই আই, হ্যাঁ রুট ওভার কাপ্পা বাই আই, ঠিক আছে, কে না ওটা কাপ্পা, কাপ্পা বাই আই, ঠিক আছে। সো এটা যদি আমি মান বসাই তাহলে কি হবে, এই কাপ্পা বাই আইটা উল্টে যাবে, সো হবে আই বাই কাপ্পা, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার আই বাই কাপ্পা, ঠিক আছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা ডিফারেন্ট টাইপ অফ অসিলেশন করব। এই অসিলেশন জিনিসটা কি, যে বিভিন্ন ধরনের অসিলেশন হয়। একটা হচ্ছে ফ্রি অসিলেশন। ফ্রি অসিলেশন মানে কি, যখন কোন একটা বডি ভাইব্রেট করে তার একেবারে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে, সেটা সেই ধরনের অসিলেশনকে আমরা বলি ফ্রি অসিলেশন। মানে প্রত্যেকটা বস্তুরই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিতে সে ভাইব্রেট করে, সেটা হচ্ছে তার ফ্রি অসিলেশন। যেমন টিউনিং ফর্কের ভাইব্রেশন, কোন একটা স্ট্রিং এর ভাইব্রেশন, বা সিম্পল পেন্ডুলামের অসিলেশন, এগুলো হচ্ছে ফ্রি অসিলেশন, ঠিক আছে। এগুলো তাদের নিজস্ব অসিলেশন এবং সেই অসিলেশন সেই ফ্রিকোয়েন্সিতে সেই ভাইব্রেট করে, সো এটাকে আমরা বলবো ফ্রি অসিলেশন। এখন ধরো কোন একটা জিনিস এরকম ফ্রি অসিলেশন অসিলেট করতেছে, এরপর আমি সেটাকে কি করলাম, এমন একটা মিডিয়ামে দিলাম যেখানে তার এই অসিলেশনটা বাধাপ্রাপ্ত হয়। যেমন ধরো একটা স্প্রিং অসিলেট করতেছে, সেই স্প্রিংটাকে যদি আমি পানির মধ্যে ডুবিয়ে দেই তারপরে অসিলেট করতে দেই, তখন আগের অসিলেশন আর পরের অসিলেশন কি একরকম হবে? না হবে না। না স্যার। হবে না। সো এখানে একটা ঝামেলা হবে, তাই না? তারপর ধরো পানির মধ্যে সে যেভাবে অসিলেট করবে, আমি যদি দুধের মধ্যে দেই, আমি যদি হচ্ছে মধুর মধ্যে দেই, আলকাতরার মধ্যে দেই, তখন কি অসিলেশন গুলো একরকম থাকবে? না, অসিলেশন রেট আপ ডাউন করবে স্যার। ওই ঘনত্বের উপর ডিপেন্ড করবে। ঘনত্বের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। সো এই যে একটা একটা মানে একটা রেজিস্টিভ একটা ফোর্স অ্যাড হইতেছে, ঠিক আছে, এটাকে এখানে যে ধরনের অসিলেশন হবে সেই অসিলেশনকে বলা হয় ড্যাম্পড অসিলেশন, মানে সেখানে একটা বাধা প্রাপ্ত হবে। এবং আমাদের বাতাসেও কিন্তু হালকা পরিমাণ ড্যাম্প আছে, ঠিক আছে, বাতাসে বাধার কারণে কিন্তু একটা জিনিস অসিলেশন থেমে যায়, নয় কিন্তু আজীবনই অসিলেট করতো। So most of the oscillation that occurred in air or any medium are damped, ঠিক আছে। যখন এই টাইপের অসিলেশন হয় তখন কি হয়, some kind of damping force may arise due to friction or air resistance এর কারণে বা ঘনত্বের কারণে একটা ফ্রিকশন তৈরি হয়, যেটা ওই মিডিয়ামটা অফার করে, ওই মিডিয়াম থেকে তৈরি হয়। So a part of this energy is dissipated in overcoming the resistive force. এই যে এক্সট্রা যে রেজিস্টিভ ফোর্স তৈরি হচ্ছে, মানে যে জিনিসটা বাধা দিচ্ছে, এই ফোর্সটাকে ওভারকাম করার জন্য কি করতে হচ্ছে, ওই পার্টিকেলের অনেকটুকু এনার্জি খরচ করতে হচ্ছে, যার কারণে তার অসিলেশনের যে অ্যামপ্লিটিউড আছে সেই অ্যামপ্লিটিউডটা প্রথমে যত থাকবে সেখান থেকে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকে। প্রথমে অ্যামপ্লিটিউড ধরো এই পর্যন্ত থাকে, সেটা আস্তে আস্তে ডিক্রিজ হইতে হইতে ফাইনালি শূন্য হয়ে যায়। সো এই ধরনের যে অসিলেশন, সেই অসিলেশনকে বলা হয় ড্যাম্পড অসিলেশন। এবং এক্সাম্পল কি, অসিলেশন অফ এ পেন্ডুলাম, পেন্ডুলাম অসিলেশন এরকম, ইলেকট্রোম্যাগনেটিক ড্যাম্পিং ইন গ্যালভানোমিটার সেই ধরনের অসিলেশন হচ্ছে এরকম, ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন ইন ট্যাঙ্ক সার্কিট, এগুলো হচ্ছে এক ধরনের ড্যাম্পড অসিলেশন। এরপরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় ফোর্সড অসিলেশন। ফোর্সড অসিলেশনটা কি, যে ধরো কোন একটা অবজেক্ট এরকম নিজস্ব বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতেছে, ফ্রি অসিলেশন হচ্ছে, তখন তার উপর আমরা নিজে থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি অ্যাট্রিবিউট করে দিলাম, আলাদা একটা ফ্রিকোয়েন্সি সেখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তখন ওই অবজেক্টের যে অসিলেশন হবে সেই অসিলেশনকে বলা হয় ফোর্সড অসিলেশন, ঠিক আছে। যখন একটা ভাইব্রেটিং বডি সে একটা স্টেট অফ ভাইব্রেশন মেইনটেইন করতেছে rather than its natural frequency, তো নিজের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি চাইতে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করতেছে, কেন, আমি সেখানে একটা
একটা ফোর্স বা একটা ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিচ্ছি। যেমন এই যে যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের যে স্ট্রিং গুলা যে অসিলেট করে সেগুলোকে আমরা হাত দিয়ে করি, ঠিক আছে? তারপরে এই টাইপের টিউনিং ফর্কের অসিলেশন গুলা অনেক সময় আমরা মানে এক্সটার্নালি কি করি, মানে কি বলে কন্ট্রোল করি, ঠিক আছে? তো এইগুলা হচ্ছে ফোর্সড অসিলেশন, এবং এই ফোর্সড অসিলেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ফেনোমেনা হচ্ছে কি রেজোনেন্স বা অনুনাদ। এই জিনিসটা কি, যে যদি কখনো এরকম হয় যে ফোর্সড অসিলেশনের ক্ষেত্রে একটা অবজেক্টের যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর আমি আলাদা করে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাড করে দিচ্ছি, এই দুইটা ফ্রিকোয়েন্সি যদি সমান হয়ে যায়, অ্যাট্রিবিউটেড ফ্রিকোয়েন্সি আরোপিত কম্পাঙ্ক আর যদি ন্যাচারাল কম্পাঙ্ক যেটা, ঠিক আছে, এই দুইটা যদি সমান হয়ে যায় তখন ওই অবজেক্টটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করা শুরু করে, এবং সেই যে ঘটনা সেই ঘটনাকে বলা হয় রেজোনেন্স বা অনুনাদ। এই অনুনাদ বা রেজোনেন্সের অনেক উপকারিতা বা অপকারিতা আছে। উপকারিতা যেমন কি, যে এটার সাহায্যে আমরা আননোন কোন একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি বের করতে পারি। তারপরে ট্যাঙ্ক সার্কিটে যেটা রেডিও টিভিতে ইউজ করা হয় সেখানকার রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি আমরা অবটেইন করতে পারি রেজোনেন্সের সাহায্যে। আর এগুলার কিছু অপকারিতাও আছে, যেমন হচ্ছে আর্থকোয়েক যখন হয়, ভূমিকম্প যখন হয়, তখন ভূমিকম্পের কারণে যে এক্সট্রা ফ্রিকোয়েন্সিটা সব অবজেক্টের উপর অ্যাড হয়, সেটা যদি কোনো কারণে ওইটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান হয়ে যায়, তখন ওই অবজেক্টটা কি করবে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে অসিলেট করা শুরু করবে, তখন সেটা কোলাপস করে দেবে, সেই বিল্ডিংটা দেখা যাবে কোলাপস হয়ে গেছে, ভেঙে গেছে। তারপর যে কোনো সিঙ্গার একটা মানে একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে একটা নোট মেইনটেইন করে, মানে একই ফ্রিকোয়েন্সিতে একটা গান গাইতে থাকে, ঠিক আছে, অপেরা সিঙ্গাররা যেটা করে, তখন দেখা যায় আশেপাশে গ্লাস যে গ্লাস আছে সেগুলো ভেঙে যায়, ঠিক আছে, এবং এইভাবে করে কিন্তু গ্লাস ভেঙে ফেলা সম্ভব, ঠিক আছে। এই টাইপের একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। Transmission. Shockwaves from a punch can do damage to the human body. Now we're going to time warp at 10,000 frames per second to see how sound waves destroy glass. Jamie Vandera is famous for using the sound of his voice to destroy wine glasses. They seem to simply explode. But what's happening? I know the sound waves broke the glass, but I couldn't see how. So I'm going to use our slow motion camera to see what we were missing. Instead of singing, I'm going to use a speaker and a tone generator. I have to find the natural vibrating frequency of the glass. I have to match this tone. That's it. This is the exact tone to make this particular glass vibrate. When the tone is loud enough, the glass will shatter. I can feel the glass shaking, but I can't see it. If I add a straw, then it's more obvious. So what's happening here? The straw gets tossed side to side, but I can't see why. Let's record it while I crank the volume. I took 10,000 frames per second, and I took 1 second. If I were to play back this whole video, it would take 8 minutes to get through. Oh, this is amazing. What felt like the whole goblet vibrating is actually the rim bending back and forth, 337 times a second, the same rate as the sound waves. If I draw in the sound waves, you can see what's happening. One wave comes out of the speaker and pushes the side of the wine glass. The glass bounces back just when another sound wave pushes it again. If the timing or frequency of the sound waves is exactly right, the motion will build until the glass breaks. Wow. So, as we would expect,
The speaker breaks the glass nearest to it. And immediately we see a crack that goes all the way around the whole bottom of the frame. I'm going to play that back again. This is where the initial fracture happens, right nearby the speaker. And in about 3 frames, and this is 3/10,000ths of a second, we see this crack go along the bottom where the glass gets thicker and come right back up to the top where it's thin. So if we follow that a little more, this piece has just fallen off, but it doesn't in some sense even know that it's fallen off from the rest of the glass. All of the glass was shaking at about 300 hertz, 300 vibrations per second. And this piece is still doing that. You can see the corners of the glass still flexing as if they were influenced by the speaker, but the speaker is way too far away now to have that influence on this piece. It just has the leftover inertia. And we see that in all the pieces here, even along the top edge of this glass. This piece of glass is not resonant at that frequency anymore, so it can't get energy from the speaker. And all that we see shaking is the leftover energy from what the speaker gave it in order for it to break. So, if you thought that glass could bend, think again. Time warping changes the way we see the world. ঠিক আছে, বাট ডোন্ট ট্রাই দিস এট হোম, বাসায় করতে যাও না। তারেক, তোমার কোনো কথা আসলে আমি বুঝতে পারি নাই। স্যার এটা দেখে ভাবছিলাম আমি নিজে একটু ট্রাই করে দেখবো। না না, এসব কাজ করো না আবার। এটা স্যার মুখ দিয়ে কিভাবে করলো? এই মুখেরটা আমি একটু চিন্তা করতে হচ্ছে ধরো এক্স্যাক্টলি নির্দিষ্ট টোনে তুমি যদি সাউন্ড করতে থাকো, তখন আমি যেটা বললাম, ওখানে যখন রেজোনেন্স হবে তখন ওটা ভেঙে যাবে। ঠিক আছে, বাট এগুলো বাসায় ট্রাই করো না। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা লাস্ট যে টপিকটা পড়বো অসিলেশন রিলেটেড, সেটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক অসিলেশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি যদি একটু তোমাদের আবার সে দেখাই, ড্যাম্পড হারমোনিক অসিলেটর। তো নর্মাল যেটা হবে যে একটা স্প্রিংকে আমি যদি পানিতে ডুবাই, তখন সেখানে কি হবে, একটা ড্যাম্পিং তৈরি হবে। তো ড্যাম্পিং যখন হয়, নর্মাল আমরা জানি যে যেহেতু এটা একটা সিম্পল হারমোনিক মোশন, তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা ফোর্স জানি F = -kx। তো ড্যাম্পিং যখন হয় তখন এখানে একটা এক্সট্রা একটা ফোর্স অ্যাড হয়। ঠিক আছে, এক্সট্রা একটা ফোর্স অ্যাড হয়, সেটাকে আমরা বলি ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্সকে d দ্বারা প্রকাশ করা হয়, d = -vv, যেখানে v হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় ড্যাম্পিং কনস্ট্যান্ট। ঠিক আছে, ড্যাম্পিং কনস্ট্যান্ট বা ড্যাম্পিং কোএফিশিয়েন্ট, এটা অ্যাকচুয়ালি যে মিডিয়ামটা আমরা ইউজ করতেছি সেই মিডিয়ামের ডেনসিটির উপর ডিপেন্ড করবে স্বাভাবিকভাবে। আর v হচ্ছে আমার ভেলোসিটি। তো আমি ড্যাম্প হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে এই দুইটা ফোর্স একত্র হয়ে যায়, তো সামেশন অফ f যেটা হবে সেটা হচ্ছে -kx - vv। ঠিক আছে, সো f সমান কি, f সমান m a, a হচ্ছে কি d²x/dt² সমান -kx - vv। ঠিক আছে, তো আমি যদি আবার লিখি m d²x/dt² সমান -kx - v। v সমান কি, v সমান হচ্ছে dx/dt, যেহেতু এটা ভেলোসিটি। ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্টকে একবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাওয়া যায়।
তো এখন আমি কি করতে পারি, m দিয়ে যদি দুই পাশে ভাগ করে দেই তাহলে কি আসে, d স্কয়ার x বাই dt স্কয়ার মাইনাস k বাই mx মাইনাস b বাই dx বাই dt। ঠিক আছে, এই দুই পাশটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস k বাই m কে যদি লিখতে পারি ওমেগা স্কয়ার x প্লাস b বাই m dx বাই dt সমান সমান 0। ঠিক আছে, সো এটাই হচ্ছে ড্যাম্প হারমোনিক অসিলেশনের জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x প্লাস b বাই m dx বাই dt। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর ড্যাম্প হারমোনিক অসিলেশন। এবং স্যার এখানে বিটা কি, যেমন এফ তে ফোর্স, বি তে ভেলোসিটি, এম তে বল, এটা b, স্যার এই বিটা b হচ্ছে ড্যাম্পিং কোএফিশিয়েন্ট, মানে তুমি যে মিডিয়ামটা ইউজ করতেছো সেই মিডিয়ামের ড্যাম্পিং কোএফিশিয়েন্ট কত। সরি স্যার, একটা কোশ্চেন ছিল। বলো। স্যার দ্বিতীয় লাইন থেকে একটু আবার একটু বললে ভালো হতো আর কি। এখান থেকে স্যার একদম এই পাশে বাম পাশের উপর থেকে, বাম পাশের উপর থেকে স্যার। আচ্ছা, এখান থেকে। জি স্যার। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে দুইটা ফোর্স থাকে, একটা হচ্ছে নরমাল রেস্টোরিং ফোর্স আর একটা হচ্ছে ড্যাম্পিং ফোর্স। তো সেই দুইটা ফোর্সকে আমি যোগ করছি, সামেশন করে লিখছি সামেশন f সমান সমান মাইনাস kx মাইনাস bv। তো f সমান সমান কি? বুঝলাম না, মানে দুইটাকে মাইনাস করে দিয়েছেন। আরে মাইনাস তো আর করি নাই, জিনিসটা যেটা করা হয়েছে যে দুটো যোগই করা হয়েছে, কিন্তু দুইটা জিনিসের মান তো, একটা মান হচ্ছে মাইনাস kx প্লাস মাইনাস bv, তাহলে কি হবে? জি স্যার বুঝতে পারছি। তো f সমান সমান হচ্ছে m আর a হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার। জি স্যার। তারপর তুমি কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, সো আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে কি ছিল আগে, যেটা ছিল d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x সমান সমান 0। এখানে জাস্ট নতুন করে কি হয়েছে, নতুন করে এই যে ড্যাম্পিং কোএফিশিয়েন্টটা শুধু অ্যাড হয়েছে, মানে ড্যাম্পিং এর জন্য d বাই m dx বাই dt এইটুকু শুধু অ্যাড হয়েছে, আর বাকিটা কি ছিল আগে যা পড়ছিলাম সেই একই জিনিস। সো ড্যাম্প হারমোনিক অসিলেশনের জন্য যে ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করতে বলা হয় তখন আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে পরীক্ষা। তো আমরা আশা করি তোমরা সবাই খুব ভালো মতো পড়াশোনা করবা, পড়াশোনা করে পরীক্ষা দিবা, ভালো পরীক্ষা দিবা। স্যার আমাদের কোশ্চেনটা কেমন টাইপের আসতে পারে, মানে থিওরিটিক্যাল নাকি একটু ম্যাথমেটিক্যাল, কেমন টাইপের আসবে? এমসিকিউ আসবে, ম্যাথ আসবে, হ্যাঁ, আর এমনিতে কোনো কিছু লিখতে আসতে পারে যে এটা লিখো বা ওইটা লিখো। স্যার কত মার্কের হবে एग्जाम? 15 মার্কের পড়ে। স্যার এই ক্লাসগুলো থেকে হবে না স্যার পরীক্ষা, যতগুলো ক্লাস করেছেন? হ্যাঁ, লাস্ট ক্লাস পর্যন্ত, লাস্ট ক্লাসে আমরা যতটুকু পড়াইছি, আজকে ক্লাসে 8 পর্যন্ত যতটুকু পড়াইছি এর উপর তোমাদের ক্লাস। স্যার সবগুলি ক্লাস কি পাওয়া যাবে না স্যার গুগল ক্লাসরুমে? ডাউনলোড দেওয়া নাই স্যার?